হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 12। আজ আমি তোমাদের থার্ড সেমিস্টারে তোমাদের টেক্সট বুকের প্রোজ স্ট্রং রুটস এটা আলোচনা করব। স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের লেখা। স্ট্রং রুটস, স্ট্রং কথার অর্থ শক্তিশালী এবং রুটস কথার অর্থ শিকড়। কার লেখা? এপিজে আব্দুল কালাম। তার সম্পর্কে এপিজে আব্দুল কালাম সম্পর্কে আমরা আগে জেনে নিই। এপিজে আব্দুল কালাম ছিলেন একজন মহান ভারতীয় সায়েন্টিস্ট, যিনি শুধুমাত্র যে সায়েন্টিস্ট ছিলেন তা না, তোমরা জানো তিনি ছিলেন ভারতের একাদশতম রাষ্ট্রপতি। তিনি 5 বছরের জন্য ভারতের রাষ্ট্রপতি ছিলেন, একাদশতম, এবং তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়াও বলা হতো। তো তিনি তামিলনাড়ু শহরে জন্মগ্রহণ করেছিলেন 1931 সালের 15ই অক্টোবর, এবং তিনি 2015 27 জুলাই মারা যান। এই স্ট্রং রুটস মানে শক্তিশালী শিকড়, এটা তার আত্মজীবনী। এটি নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালামের লেখা অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে। তো এখানে মূলত কি দেখানো হয়েছে? এগুলো শুধুমাত্র যে তার অতীতের রিকালেকশন সেটা না, মানে শুধু যে তিনি তার স্মৃতিচারণা করেছেন তা নয়। এখানে একজন শিশু বা একজন মানুষ ছোট থেকে কিভাবে বিকশিত হয়েছে, বিভিন্ন অবস্ট্রাকেল এসছে, বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পরিবার, তার বাবা, তার পরিবারের সবার সাহায্যে কিভাবে যে সমস্ত প্রতিকূলতা দূরে সরিয়ে বড় হয়ে উঠেছেন, সেই কাহিনী এটা। কিভাবে তিনি বিকশিত হয়েছেন, তার পড়াশোনা এগিয়ে নিয়ে গেছেন, এই স্ট্রং রুটস হচ্ছে তারই কাহিনী। চলো শুরু করা যাক। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I was born, আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে? হেয়ার আই রেফার্স টু ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি আমাদেরকে তার নিজের জীবনের কাহিনী বলছেন। এপিজে আব্দুল কালাম, এখানে তাহলে আই বলতে এপিজে আব্দুল কালাম নিজেকেই বলছেন। আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম ইন্টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। মিডিল ক্লাস মানে মধ্যবিত্ত, তামিল ফ্যামিলি তামিল পরিবার, অর্থাৎ তামিলনাড়ু রাজ্যে, আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল একটি রাজ্য সেখানে বাস করি, তামিলনাড়ু এরকম একটি সাউথ ইন্ডিয়ার, দক্ষিণ ভারতের একটি রাষ্ট্র, সেখানের একটি রাজ্য হচ্ছে তামিলনাড়ু। সেই ওখানে যারা যে ফ্যামিলি থাকে তাদেরকে বলা হচ্ছে তামিল ফ্যামিলি। মিডিল ক্লাস মানে কি? মধ্যবিত্ত। এটা হচ্ছে এক ধরনের, ইট ইজ এ সোশ্যাল ক্লাস হুজ মেম্বার্স আর নাইদার ভেরি রিচ নর ভেরি পোর। বলছে এটা একটা সামাজিক শ্রেণী যারা খুব বেশি বড়লোকও নয়, আবার খুব বেশি মানে গরিবও নয়, সেরকম সোশ্যাল যারা অবস্থান করে তাদেরকে মিডিল ক্লাস বলা হয়। তাহলে বোঝা যাচ্ছে তার পরিবার খুব বেশি ধনীও ছিল না, আবার একদম যে গরিব যে খাইতে পায় না এরকম অবস্থাও তাদের ছিল না। ইন দ্য আইল্যান্ড টাউন, আইল্যান্ড মানে হচ্ছে চতুর্দিকে জলবেষ্টিত একটি দ্বীপ, মানে জলবেষ্টিত স্থলভাগকে আইল্যান্ড বলা হয়। দ্বীপ টাউন মানে শহর, তাহলে দ্বীপ শহর অর্থাৎ দ্বীপ, সেটা কিন্তু শহরের মতো গড়ে উঠেছে। অফ রামেশ্বরম কোথায় অবস্থিত? এটা দক্ষিণ ভারতের রাজ্য যে তামিলনাড়ু, তার রামানাথপুরম জেলার একটা শহর। তো সেখানে এটা খুব পবিত্র একটা শহর এই দক্ষিণ ভারতের অধিবাসীদের ক্ষেত্রে। তো সেই বলছে রামেশ্বরমের শহরে জন্মগ্রহণ করেছিলাম। তাহলে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তামিল পরিবার, একটি মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে। কোথায়? ইন দ্য আইল্যান্ড টাউন মানে দ্বীপ শহর অফ রামেশ্বরমের ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। এখানে দেখো, আর্স্টওয়াইল মানে পূর্ববর্তী, মাদ্রাস স্টেট অর্থাৎ এই যেটাকে এখন আমরা তামিলনাড়ু বলছি সেটা ছিল আগে। আর্স্টওয়াইল মানে তৎকালীন বা আগেকার, তখনকার দিনের মাদ্রাস স্টেট, অর্থাৎ এই তামিলনাড়ুর আগের নাম ছিল মাদ্রাস। তাহলে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সেটা মাদ্রাস নামেই পরিচিত ছিল, তাই তিনি বলছেন আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। তাহলে এখানে আমরা অনেক কিছু কিন্তু তোমরা জানো, তোমাদের এবারে অনেকগুলো এমসিকিউ কিন্তু জানলাম যে তিনি কেমন, তার ফ্যামিলি সোশ্যালি কেমন ছিল, যে মিডিল ক্লাস, হায়ার ক্লাস আর লো ক্লাস। তাহলে মিডিল ক্লাস ছিল। কি পরিবার ছিল? তামিল ফ্যামিলি, পাঞ্জাবি ফ্যামিলি, বেঙ্গলি ফ্যামিলি, এরকম অপশান আসতে পারে। তামিল ফ্যামিলি,
তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হি ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য আর্স্টওয়াইল নেম অফ তামিলনাড়ু? তামিলনাড়ুর পূর্ববর্তী নাম কি ছিল? মাদ্রাস। এই এতগুলো এমসিকিউ কিন্তু একটা লাইনের মধ্য থেকেই তোমরা পেয়ে যেতে পারো। দেখো, মাই ফাদার জাইনুল আবদিন had neither much formal education nor much wealth. My father, আমার বাবা, জাইনুল আবদিন। তাহলে what was the name of his father? তার বাবার নাম কি ছিল? his father's name was জাইনুল আবদিন। তাহলে ভালো করে তার বাবার নামটা করবে জাইনুল আবদিন। had neither much formal education. formal education মানে প্রথাগত শিক্ষা, মানে অনেক ডিগ্রি হয় না যেগুলো বিএ, এমএ ইত্যাদি, পিএইচডি ইত্যাদি ডিগ্রি, মানে সেই ডিগ্রিগুলোকে বলা হচ্ছে ফর্মাল এডুকেশন। আমার বাবার ছিল না। হ্যাড নাইদার আছে, তার মানে ছিল না। মাছ মানে অনেক, অনেক বা খুব বেশি প্রথাগত শিক্ষাও ছিল না। নর মাছ ওয়েলথ, আবার অনেক ওয়েলথ মানে কি সম্পত্তি, অনেক সম্পত্তিও ছিল না। তাহলে আমার বাবার অনেক বেশি, মাই ফাদার জাইনুল আবদিন হ্যাড নাইদার মাছ ফর্মাল এডুকেশন নর মাছ ওয়েলথ, অর্থাৎ আমার বাবা জাইনুল আবদিনের অনেক বেশি প্রথাগত শিক্ষাও ছিল না বা সম্পত্তিও ছিল না। Despite these disadvantages, he possessed great innate wisdom and true generosity of spirit. বলছে despite কথার অর্থ সত্ত্বেও, তার সত্ত্বেও, তার মানে অর্থাৎ আমার বাবার প্রথাগত শিক্ষা বা সম্পত্তি কোনো কিছুই খুব বেশি না থাকা সত্ত্বেও, disadvantages মানে অসুবিধা, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও, যে এগুলো একটা অসুবিধা, যেগুলো নেই, অনেক সম্পত্তি নেই বা অনেক ডিগ্রি নেই যে তারা বিশেষ কিছু করতে পারবে, বলছে এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও হি পজেসড, তিনি অধিকারী ছিলেন, অর্থাৎ তার ছিল, কি ছিল? গ্রেট মানে মহান, ইননেট উইজডম। ইননেট কথার অর্থ সহজাত। সহজাত মানে যেটা তার মধ্যে আছে, যে জিনিসটা একটা মানুষের মধ্যে আছে সেটাকে বলা হয় সহজাত, মানে জন্ম থেকেই আছে। উইজডম মানে জ্ঞান বা প্রজ্ঞা, মানে অনেক ডিগ্রি না থাকা সত্ত্বেও, অনেক বেশি ফর্মাল এডুকেশন না থাকা সত্ত্বেও তার মধ্যে সহজাত জ্ঞান ছিল। অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, আর সত্যিকারের জেনারসিটি মানে উদারতা, অফ স্পিরিট মানে আত্মা, সত্যিকারের আত্মার উদারতা ছিল। অর্থাৎ আমার বাবা জাইনুল আবদিনের অনেক বেশি প্রথাগত শিক্ষা বা সম্পত্তি না থাকা সত্ত্বেও তার কি ছিল? সহজাত, মহান সহজাত জ্ঞান, যেটা তার জন্ম থেকেই আছে, এবং সত্যিকারের আত্মার উদারতা, মানে তিনি আত্মার দিক থেকে খুব উদার ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা। পরের লাইন দেখো, তাহলে এখানে দেখো, তাহলে আর একটা কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ হিজ মাদার? তার মায়ের নাম কি ছিল? আশি আম্মা। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে। ফাদার কে ছিল? জাইনুল আবদিন। মা কে ছিল? আশি আম্মা। বলছে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার ছিল একজন, আইডিয়াল মানে আদর্শ, হেল্পমেট মানে সহযোগী, কে ছিল? ইন মাই মাদার, আমার মা আশি আম্মা। I do not recall the exact number of people she fed every day. I do not recall, আমি মনে করতে পারি না, the exact number মানে সঠিক সংখ্যা অফ পিপল, লোকজনের। she fed তিনি খাওয়াতেন, ফেড মানে খাওয়াতেন, এভরিডে প্রত্যেক দিন। বাট আই অ্যাম অর্থাৎ তিনি প্রত্যেক দিন কত লোককে খাওয়াতেন, অর্থাৎ পরিবারের ফ্যামিলি মেম্বার্সের বাইরেও অনেক লোককে তিনি রোজ দিন খাবার খাওয়াতেন। তো সেই নাম্বারটা আমি মনে করতে পারছি না যে তিনি কতজনকে প্রত্যেক দিন সঠিকভাবে প্রত্যেক দিন কতজনকে খাওয়াতেন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি সম্পূর্ণ নিশ্চিত দ্যাট যে far more outsiders ate with us than all the members of our own family put together. বলছে কিন্তু আই এম কোয়াইট সার্টেন দ্যাট, আমি সম্পূর্ণ নিশ্চিত যে ফার মোর আউটসাইডার্স অনেক বেশি বহিরাগত বা বাইরের লোকেরা অ্যাট উইথ আস আমাদের সঙ্গে খেত, দেন মানে থেকে, অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার মানে আমাদের পরিবারের সমস্ত সদস্যদের একত্রিত করলে যে সংখ্যা দাঁড়ায় তার থেকেও বেশি সংখ্যক বাইরের মানে আউটসাইডার, বাইরের লোকেরা প্রত্যেক দিন আমাদের সঙ্গে খেত। মানে তার মানে তার বাবা মা কতখানি উদার ছিলেন সেটা তিনি এই লাইনগুলোর মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন, যে তার বাবার কি ছিল? ট্রু জেনারসিটি অফ স্পিরিট, আত্মার প্রকৃত উদারতা ছিল, এবং তার মা ছিলেন তার আদর্শ সহকারী, আদর্শ সহযোগী, মানে তিনিও তার এই কাজটা সাপোর্ট করতেন। তাই তিনিও কি করতেন না, প্রত্যেক দিন অনেক বেশি বাইরের লোককে
খাওয়াতেন। দেখো পরের পাড়ায়, মাই প্যারেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। বলছে মাই প্যারেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড, আমার বাবা মাকে, আমার পিতা মাতাকে বলা হতো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, মানে আইডিয়াল মানে আদর্শ, কাপল মানে দম্পতি। আমার বাবা মাকে একটি আদর্শ দম্পতি বলে বিবেচনা করা হতো। তো তোমাদের তো এবারে টেক্সট বেসড গ্রামার আছে। দেখো এই যে সেন্টেন্সটা আছে এটা কিন্তু প্যাসিভ ভয়েস করা আছে। মাই পেরেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা দেখো প্যাসিভে করা আছে। তোমাকে যদি এটা ভয়েস চেঞ্জ করতে দেয় তাহলে এটা কি হবে, ভয়েস চেঞ্জ করলে অ্যাক্টিভে। তো এখানে দেখো প্যাসিভে করা আছে, কিন্তু তোমরা বলবে প্যাসিভে তো বাই দিয়ে কিছু দেওয়া নেই। হ্যাঁ, এখানে বাই দিয়ে যে ডুয়ারটা সেটা উৎস আছে, যে আমার বাবা মাকে, আমার পিতামাতাকে আদর্শ দম্পতি বলে বিবেচনা করা হতো। কিন্তু কারা বিবেচনা করতো সেই আদর্শ দম্পতি হিসেবে? তাদেরকে লোকজন। তাহলে কি বাই দিয়ে কারা হবে? পিউপিল হবে। তাহলে কি হবে? পিউপিল রিগার্ডেড, পিউপিল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। My mother's lineage was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. বলছে মাই মাদার্স লিনেজ মানে আমার মায়ের যে বংশমর্যাদার লোকেরা, বংশ পরম্পরার লোকেরা, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, তারা ছিল বেশি ডিস্টিংগুইশড মানে পরিচিত বা সম্মানিত। কেন না? ওয়ান অফ আর ফোরবিয়ার্স মানে কি? পূর্বপুরুষ, তাদের একজন পূর্বপুরুষ হ্যাভিং বিন বেস্টোড মানে শ্রদ্ধা জানাতে দেওয়া হয়েছিল। দ্য টাইটেল মানে উপাধি অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধি পেয়েছিল। তাহলে আমার মায়ের বংশ পরম্পরার লোকেরা বেশি পরিচিত ছিল, তার একজন পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। I was, পরের প্যারা দেখো, I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. বলছে আমি ছিলাম ওয়ান অফ মেনি চিলড্রেন, অর্থাৎ তার বাবা মায়ের অনেকগুলি সন্তান ছিল, সে অনেক বাচ্চাদের মধ্যে আমি ছিলাম একজন। এ শর্ট বয়, একটি বেটে খাটো বালক, উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, র্যাদার মানে অন্যথায়, আনডিস্টিংগুইশড মানে খুব একটা আকর্ষণীয় নয়, একটা মানে বলা যায় আগলি, খারাপ দেখতে, অন্যরকম চেহারার একটা সন্তান। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, লম্বা এবং সুপুরুষ বাবা মায়ের, অর্থাৎ তার পেরেন্টস টল ছিল এবং হ্যান্ডসাম ছিল বোঝা যাচ্ছে, এবং দে হ্যাভ মেনি চিলড্রেন, এবং হি ওয়াজ ওয়ান অফ দেম, তিনি ছিলেন তাদের মধ্যে, ওই মেনি চিলড্রেনের মধ্যে একজন, কিন্তু তিনি ছিলেন শর্ট, বেটে খাটো, তার নিজের লেখনীতেই তার বর্ণনা আছে, এবং অন্যরকম একটা চেহারার। We lived in our ancestral house which was built in the middle of the 19th century. We lived, আমরা বাস করতাম, in our ancestral house, আমাদের ancestral মানে পৈতৃক, আমাদের পৈতৃক বাড়িতে। which was built, পৈতৃক বাড়ি মানে দেখো সেটা বাবার বাবা ঠাকুরদা বা পূর্বপুরুষরা বানিয়েছে, সেই বাড়িকে বলা হয় ancestral house। আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম। which was built, যেটা বানানো হয়েছিল in the middle of the 19th century, মানে 19 শতকের মধ্যবর্তী ভাগে যেটা বানানো হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা, ইট ওয়াজ এ ফেয়ারলি মানে কিছুটা, লার্জ বড়, পাক্কা হাউস মানে পাকা বাড়ি, অর্থাৎ মাটির নয়। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা তৈরি হয়েছিল লাইমস্টোন মানে কি? চুনা পাথর, অ্যান্ড ব্রিক মানে ইট, চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি। অন দ্য মস্কো স্ট্রিট ইন রামেশ্বরম, মস্কো স্ট্রিট মানে মসজিদ, মস্কো স্ট্রিট একটা রাস্তার নাম, মস্কো কথার অর্থ হচ্ছে মসজিদ, মসজিদ সরণি বলা যায়। ইন রামেশ্বরমের মস্কো স্ট্রিটে অবস্থিত একটা লার্জ বড় পাক্কা হাউস, সেটা তাদের অ্যানসেস্ট্রাল হাউস, সেখানে তারা থাকতেন। মাই অস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। মাই অস্টার ফাদার, আমার অস্টার মানে সরল সাদাসিদে, ফাদার বাবা, আমার সরল সাদাসিদে বাবা, ইউজ টু মানে ইউজ টু কি মানে এড়িয়ে চলতেন, ইউজ টু অ্যাভয়েড, ইউজ
টু মানে যেটা অতীতে রোজ দিন হতো, অ্যাভয়েড এড়িয়ে চলতেন অল ইনএসেন্সিয়াল মানে অপ্রয়োজনীয়, কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ আরাম এবং বিলাসিতা। অর্থাৎ ধরো আমরা এখন কথায় কথায় ঘুরতে যাই বা রেস্টুরেন্টে খেতে যাই, যেগুলো হয়তো আমাদের প্রয়োজন নয়, এগুলোই হচ্ছে তার কাছে ইনএসেন্সিয়াল। বা যে সাজ পোশাক হয়তো তোমার 5টা জামা আছে, তারপরেও জামা কেনা হচ্ছে যেটা তোমার প্রয়োজন নয়, শুধুমাত্র পছন্দ হয়েছে বলেই কিনছো, এই ধরনের ইনএসেন্সিয়াল কমফোর্টস মানে আরাম এবং লাক্সারিজ মানে বিলাসিতা তিনি এড়িয়ে মানে তার অস্টার ফাদার, তার সরল সাদাসিধের বাবা বা অস্টার মানে বাহুল্য বর্জিতও বলা যায়, তিনি এগুলো এড়িয়ে চলতেন। হাউএভার যাই হোক, all necessities are provided for in terms of food, medicine or clothing। বলছে however যাই হোক, all necessities মানে সমস্ত প্রয়োজনীয়তা are provided for মানে মিটিয়ে দেওয়া হতো ইন টার্মস অফ ফুড মানে খাবার, মেডিসিন মানে ওষুধ, আর ক্লথিং মানে জামা কাপড়। কিন্তু তার মানে এটা নয় যে তার বাবা এই ধরনের ইনএসেন্সিয়াল কমফোর্টসগুলো এড়িয়ে চলতো, তার মানে এটা নয় যে সে খেতে পেত না, তাকে জামা কাপড় দেওয়া হতো না, এরকম নয়। খাবার, ওষুধ এবং জামা কাপড়ের ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয়তা কিন্তু মেটানো হতো। অর্থাৎ যতটা জামা কাপড় প্রয়োজন, যতটা খাবার প্রয়োজন, সেগুলো সমস্ত কিছু তাদেরকে অবশ্যই পূরণ করা হতো সেগুলো। ইনফ্যাক্ট বস্তুত আই উড সে আমি বলবো মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। আমার ছিল খুব সিকিউর চাইল্ডহুড নিশ্চিত বাল্যকাল, মেটেরিয়ালি বস্তুগত দিক থেকে, অ্যান্ড ইমোশনালি মানে আবেগের দিক থেকে। মানে এই লাইনটা একটু ব্যাখ্যা করি। আই উড সে আমি বলবো যে আমার খুব সিকিউর চাইল্ডহুড ছিল, নিরাপদ বাল্যকাল ছিল। ধরো কোনো একটি বাচ্চা, তোমরা নিজেদের কথাও ভাবতে পারো যে হয়তো সে বাচ্চাটির অনেক সম্পত্তি আছে, কিন্তু বাবা মায়ের সাহচর্য সে পাচ্ছে না, বা বাবা মায়ের সঙ্গ পাচ্ছে না, বাবা মায়ের সাথে কথা বলতে পারছে না। কেন না? বাবা মা সারাদিন ব্যস্ত, তার সাথে বাবা মায়ের কোনো ইমোশনাল কানেকশন তৈরি হচ্ছে না, সে কিন্তু ইমোশনালি ডিপ্রাইভড। সে কিন্তু মেটেরিয়ালি তার সব কিছু আছে, বস্তুগত দিক থেকে তার খেলনা, বাড়ি, জামা কাপড়, ঘোরাফেরা সব কিছু আছে, কিন্তু বাবা মায়ের সঙ্গে তার সেই মেন্টাল কানেকশন তৈরি হচ্ছে না। সে কিন্তু তাহলে ইমোশনালি সিকিওর নয়, সে কিন্তু মেটেরিয়ালি সিকিওর। আবার একটা গরিবের বাড়িতে তার হয়তো বাবা মায়ের সাথে তার ভালো যোগাযোগ আছে, মা তাকে অনেক আদর করে, বাবা তাকে অনেক ভালোবাসে, কিন্তু তাকে হয়তো তারা অভাবের কারণে তার জামা কাপড়, তার খাওয়া দাওয়া, ওষুধপত্র ঠিকঠাকভাবে দিতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু সে বাচ্চাটা মেটেরিয়ালি কিন্তু ডিপ্রাইভড হচ্ছে, সে কিন্তু ইমোশনালি সিকিওর বাট নট মেটেরিয়ালি, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তিনি বলছেন যে সে তার চাইল্ডহুড ছিল দুদিক থেকেই সিকিওর, মেটেরিয়ালি এবং ইমোশনালি, দুই দিক থেকেই। অর্থাৎ এই যে আমরা আগেই পড়লাম যে তার জামা কাপড়, ওষুধ আর খাবার দাবার, এই সমস্ত যতটা প্রয়োজন সেটা প্রয়োজনটা মিটিয়ে দেওয়া হতো। অর্থাৎ সে দিক থেকে তিনি মেটেরিয়ালি সিকিউর ছিলেন, আর ইমোশনালি অর্থাৎ তার বাবা মায়ের সঙ্গে তার মেন্টাল কানেকশন সুন্দর ছিল, তাদের একটা ভালো রিলেশন ছিল তাদের মধ্যে, অর্থাৎ তিনি ইমোশনালিও সিকিউর ছিলেন। তাই তিনি বলেছেন যে আই উড সে মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। আমি বলবো আমার খুব নিশ্চিত একটি বাল্যকাল ছিল বস্তুগত দিক থেকে এবং আবেগগত দিক থেকে। পরের প্যারা দেখো, আই নর্মালি অ্যাট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আই নর্মালি অ্যাট আমি সাধারণত খেতাম, উইথ মাই মাদার আমার মায়ের সঙ্গে, সিটিং বসে, অন দ্য ফ্লোর মানে মেঝে, অফ দ্য কিচেন রান্নাঘরের মেঝে বসে আমি খেতাম। তাহলে এটা ওটা এমসিকিউ আসতে পারে, তিনি কার সঙ্গে খেতেন? তার মায়ের সঙ্গে। কোথায় বসে খেতেন? অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন রান্নাঘরের মেঝে। শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি তিনি রাখতেন একটা কলা পাতা আমার সামনে, অন হুইচ যেটার উপর সি দেন ল্যাডেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সম্বর, তার উপরে তিনি ঢেলে দিতেন কি রাইস ভাত, অ্যান্ড অ্যারোমেটিক সম্বর মানে সুগন্ধি ডাল। দক্ষিণ ভারতে এখনও মানে অনেক জায়গাতেই কলা পাতাতে খাওয়ার একটা প্রচলন আছে, তো সেরকম কলা পাতা তাকে দেওয়া হতো এবং তার উপর সেখানে ভাত দেওয়া হতো এবং অ্যারোমেটিক সম্বর মানে সুগন্ধি ডাল দেওয়া হতো।
a variety of syrup, homemade pickle and a dollop of fresh coconut chutney. A variety of বিভিন্ন রকমের syrup, homemade pickle, শার্প মানে ঝাঁঝালো গন্ধযুক্ত এবং ঝাল, হোমমেড বাড়িতে বানানো পিকেল মানে আচার, অ্যান্ড এ ডলপ, ডলপ মানে হচ্ছে কিছুটা ডলা, অফ ফ্রেশ কোকোনাট চাটনি মানে কিছুটা পরিমাণ সতেজ নারকেলের চাটনি। দক্ষিণ ভারতে নারকেলের চাটনি খাওয়ার খুব প্রচলন আছে। এই সমস্ত খাবারই দক্ষিণ ভারতে খুব জনপ্রিয়। বলছে এই খাবারগুলো আমার উপরে আমার ওই মা আর কি দিত। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. বলছে the Shiva temple, শিব মন্দির, which made Rameswaram, যেটা বানিয়েছিল রামেশ্বরমকে so famous, খুব এত জনপ্রিয়, to pilgrims মানে হচ্ছে তীর্থযাত্রীদের কাছে, was about a 10-minute walk, যেটা ছিল প্রায় 10 মিনিট হাঁটা ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ির কাছ থেকে। তাহলে রামেশ্বরম কিসের জন্য বিখ্যাত? রামেশ্বরম হচ্ছে তার একটি শিব মন্দিরের জন্য বিখ্যাত, সেটা তাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে অবস্থিত। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. বলছে আমাদের লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি, মুখ্যত মুসলিম, তার মানে বেশিরভাগ লোকই কিন্তু আমাদের সেখানে মুসলিম ছিল। দেখো এরকম প্রিডমিনেন্টলি মুসলিম এলাকাতে শিব মন্দিরটি গড়ে উঠেছে, তার মানে কতখানি সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সময় সেই জায়গায় বজায় ছিল সেটার উদাহরণ দেখো, যে সেটি প্রিডমিনেন্টলি মুসলিম ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল। লিভিং বাস করতো অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তারা বাস করতো অ্যামিকেবলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে তাদের মুসলিম পরিবার নেইবার্স মানে প্রতিবেশীদের সঙ্গে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কো ইন আওয়ার লোকালিটি where my father would take me for evening prayers. বলছে দেয়ার ওয়াজ সেখানে ছিল এ ভেরি ওল্ড মস্কো, একটু খুব পুরনো মস্কো মানে কি মসজিদ, ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায়, হয় যেখানে মাই ফাদার উড টেক মি আমার বাবা আমাকে নিয়ে যেত ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যের প্রার্থনার জন্য। মনে রাখবে কিন্তু এটা, তার বাবা তাকে সন্ধ্যের প্রার্থনা ইভিনিং প্রেয়ার্সের জন্য নিয়ে যেতে, হতে পারে অপশান দিয়ে দিল মর্নিং প্রেয়ার, আফটারনুন প্রেয়ার, ইভিনিং প্রেয়ার, তাহলে কোনটা হবে? ইভিনিং প্রেয়ার। তার বাবা তাকে সন্ধ্যের প্রেয়ারের জন্যই নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. বলছে I had not, আমার ছিল না, the faintest idea মানে সামান্যতম ধারণা, of the meaning মানে অর্থ, of the Arabic prayers chanted মানে উচ্চারিত হতো, যে অ্যারাবিক প্রেয়ার্স মানে আরবি ভাষায় যে নামাজ প্রার্থনা করা হতো তার অর্থ সম্পর্কে আমার সামান্যতম ধারণাও ছিল না। বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দে, কিন্তু আমি সম্পূর্ণভাবে কনভিন্সড মানে সম্পূর্ণ বিশ্বাস করতাম যে যে তারা রিচড গড, তারা ভগবানের কাছে চলে যায়, মানে এই প্রার্থনাটা ভগবানের কাছে চলে যায়, এটা আমার একদম সম্পূর্ণ বিশ্বাস ছিল। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. বলছে যখন my father came out of the mosque, আমার বাবা যখন মসজিদ থেকে বেরিয়ে আসতো after the prayers, প্রার্থনার পরে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স বিভিন্ন ধর্মের লোকেরা উড বি সিটিং আউটসাইড বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম তার জন্য অপেক্ষা করে। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকেই আমার বাবার দিকে বাউলস অফ ওয়াটার মানে জলের বাটি মানে জলের পাত্র জলের জায়গা বলতে পারো বাড়িয়ে দিত। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, যিনি ডোবাতেন তার ফিঙ্গার টিপস মানে আঙুলের ডগাটা ইন দেম তার মধ্যে, অ্যান্ড সে এ প্রেয়ার এবং একটা প্রার্থনা উচ্চারণ করতেন। তাহলে এখানেও আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ছবি দেখতে পাই, যে তার বাবা মুসলিম ছিলেন একজন, তো কিন্তু তিনি কি বলছেন, বাবা যখন প্রার্থনা করে বেরোচ্ছেন বিভিন্ন ধর্মের লোকেরা জলের পাত্র নিয়ে বসে থাকতো, যে বাবা আঙুলটা ছুঁয়ে ওই জলটায় মন্ত্র উচ্চারণ করে দেবে।
দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। তারপর এই জলটা বাড়িতে নিয়ে যাওয়া হতো ফর ইনভ্যালিডস মানে অশুভদের জন্য, অশুভ আত্মাদের জন্য। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। আমার এটাও মনে আছে যে লোকেরা আমাদের বাড়িতে আসতো সেরে যাওয়ার পর, আফটার বিং কিওর মানে আরোগ্য লাভ করার পর তাকে ধন্যবাদ জানাতে, মানে বাবাকে। ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। বলছে বাবা সর্বদা হাসতেন এবং তাদেরকে বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ, ধন্যবাদ দিতে আল্লাহকে, দ্য মার্সিফুল। মার্সিফুল মানে যিনি হচ্ছেন দয়াময়, সেই দয়াময় আল্লাহকে ধন্যবাদ দিতে বাবা তাদেরকে সব সময় বলতেন। তাহলে আজ আমরা পার্ট 1-এ এ পর্যন্ত পড়লাম। এর পরের বাকি অংশটা আমরা পার্ট 2-তে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।